সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। সন্ধ্যায় অংশ নেবেন টাঙ্গাইলের জনসভায়। আর ফ্যাসিবাদ নয়, 13ই ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় জনগণ। ক্ষমতায় গেলে ঐক্যের সরকার গঠন করবে জামায়াত, আশ্বাস আমিরের। ভোটের প্রচারে মুখর সারা দেশ, কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা। ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে অন্তত আহত 15। এবং এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি রেদওয়ান আহমেদ। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি, এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে। কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যেই কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থার সম্ভাবনা থাকবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত। কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা, তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। এবং আগামী দিনে আমরা তাই করতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। আছেন নাকি আপনারা এটার সাথে? আমার সাথে আছেন? ইনশাল্লাহ আমরা এই কাজটি করব। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে আমাদের স্বাবলম্বী করতে হবে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এলাকার সহ সারা বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবং তারপরে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে। যার সুবিধা আজও লক্ষ কোটি মেয়েরা পাচ্ছে, সুবিধা পাচ্ছে না। মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি, কিন্তু গত 20 বছর ধরে এই মেয়েরা আজ অনেকেই মাতে পরিণত হয়েছে, কিন্তু শিক্ষার আলো তাদের কাছে আছে। কিন্তু এখন আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী ধানের শীষের সরকার এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। এবং এই জন্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই দেশে যদি কৃষক ভাইরা ভালো থাকে, তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশকে ভালো রাখা, বাংলাদেশের মানুষকে ভালো রাখা। কৃষক ভাইরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এবং তাদের পরিশ্রমের ফলেই সারা বাংলাদেশের মানুষ দুবেলা তিনবেলা ভাত খেয়ে বেঁচে থাকে। প্রিয় ভাই বোনেরা, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদেরকে তাদের প্রয়োজনীয় সার
তাদের প্রয়োজনীয় কীটনাশক, তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, যাতে করে মধ্যখানে কোনো মধ্যস্বত্বাভোগী বা ফড়িয়া যাতে কোনো সুবিধা না পায়। এবং সেই জন্যই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে, ঠিক যেভাবে মা বোনদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, তরুণ সমাজের সদস্য, যুবকদের কর্মসংস্থানের কথা আমি আপনাদের সামনে বলেছি। বর্তমানে তরুণ সমাজের, যুব সমাজের বহু সদস্য আছে যারা আইটিতে কাজ করে, এই সিরাজগঞ্জ শহরেই আছে, এই পাবনা শহরেই আছে। তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা তাদের কর্মকাণ্ডে আরো ভালো করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। একইভাবে এই এলাকার বহু মানুষ বিদেশে যায়, কিন্তু বিদেশে যখন যায় তখন তাদের কোনো ট্রেনিং থাকে না। আমরা চাই সিরাজগঞ্জ এবং পাবনায় আমরা ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, যার ফলে আমরা আমাদের বেকার ভাইদেরকে সেখানে আমরা ট্রেনিং দিব। ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই, যাতে করে তারা বিদেশে গেলে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যেমন ডাক্তার দরকার, বাংলাদেশে যেমন ইঞ্জিনিয়ার দরকার, বাংলাদেশে যেমন আর্কিটেক্ট দরকার, ঠিক আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে আমরা ক্রীড়াবিদও তৈরি করতে চাই। এবং সেই জন্যই যেই ছেলে বা যেই মেয়ে যেই খেলায় ভালো, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আনতে চাই এবং বের করে নিয়ে এসে তাকে আমরা সেই খেলায় ট্রেনিং দিতে চাই যেই খেলায় সে ভালো, যাতে করে সে শুধু আন্তর্জাতিক নয়, শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি কাজ করতে চাই। বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ আছেন, যেই শ্রেণীর মানুষ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। বিভিন্ন সময় জীবনে চলার বাঁকে, বিভিন্ন কষ্টের সময়, বিভিন্ন দুঃখের সময় তারা আমাদেরকে মূল্যবান উপদেশ দেন। কিন্তু এই মানুষগুলোর অনেকেই অনেক কষ্টে থাকেন, অনেক কষ্টে দিনাপাত করতে হয়। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ, মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম সাহেব সহ মুয়াজ্জিম সাহেবরা। শুধু তাই নয়, অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন তারা এর মধ্যে পড়ে। আমরা চাই এই যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক একটি সম্মানের ব্যবস্থা করতে আমরা চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি ধানের শীষ 12 তারিখে, আপনারা ধানের শীষকে বিজয় করলে 13 তারিখ থেকে ধানের শীষ এই কাজগুলো শুরু করবে ইনশাল্লাহ, যেই কাজগুলোর কথা আপনাদেরকে বলেছি। এর বাইরে তো 2 জেলার, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার ভেতরে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ঠিকভাবে শিক্ষক নাই, উপজেলা হাসপাতালগুলো ঠিকভাবে ডাক্তার, ওষুধ, নার্স নাই, সেগুলোর কাজে ইনশাল্লাহ আমরা হাত দিব। কিন্তু এই কাজগুলো করতে হলে এগুলো তো হচ্ছে বিএনপির পরিকল্পনা, বিএনপি এই কাজগুলো বাস্তবায়ন করবে, কিন্তু জনগণেরও তো একটি পরিকল্পনা থাকতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি পরিকল্পনা ভাই? হ্যাঁ, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট? আচ্ছা, এই যে আমার বরাবর আছেন ভাই বোনেরা, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আচ্ছা, আমার বাম দিকে যারা আছেন আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আলহামদুলিল্লাহ, কালকে সারা মাঠের সব মানুষের পরিকল্পনা ধানের শীষে ভোট। ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিব আমরা এবং দেশ গঠনের কাজে হাত দিব আমরা, প্রিয় ভাই বোনেরা। কারণ দেশ আমাদেরকে অনেক দিয়েছে। এই দেশের জন্য 1971 সালে লক্ষ শহীদ জীবন উৎসর্গ করেছে এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য। 2024 সালের 5ই আগস্ট
জুলাই মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমরা একবার স্বাধীনতা রক্ষা করেছি, পরবর্তীতে আমরা সেই অর্জন করেছি স্বাধীনতা 71 সালে, 2024 সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে প্রিয় ভাই বোনেরা অর্থবহ করে তুলতে হবে। কার জন্য অর্থবহ করে তুলতে হবে? বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে অর্থবহ করে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ যে আজ এখানে একত্রিত হয়েছেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারাও হয়তো জোরে জোরে হাততালি দিতেন, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে, এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। কাজেই প্রিয় ভাই বোনেরা, মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে, মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে, মানুষ তার উপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরেই আছে প্রিয় ভাই বোনেরা। কাজে আসুন, আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয়, আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা? আমরা কি সজাগ আছি? ইনশাল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই, তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিট আর ওপি। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে শপথ একটাই। কি সেই শপথ? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। ঠিক? তাহলে আসুন ভাই, কথা একটাই, কাজ একটাই। করব কাজ, কে করব কাজ? গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে বাংলাদেশ যেহেতু সবার আগে,
সেজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে কাজ করতে হবে, দেশকে গড়তে হবে। আজকের এই নির্বাচনী জনসভার এই হোক আমাদের প্রতিশ্রুতি, এই হোক আমাদের শপথ যে আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এখন এই এলাকা সহ সিরাজগঞ্জ এলাকা সহ পাবনা জেলায় যাদেরকে আমরা উন্নয়নের দায়িত্ব দিব, আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব দেব, মানুষকে দেখভাল করার দায়িত্ব দেব, যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি সেই মানুষগুলোকে আপনারা চেনেন জানেন। তারপরে আনুষ্ঠানিকভাবে আজকে আমি আপনাদের সামনে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা একটু সরে যান তাহলে ওনাদেরকে। বরিশাল পীরগঞ্জ থেকে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ মাহমুদ, বরিশালের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? এই মুহূর্তে আপনি কার প্রচারণায় আছেন জানতে চাই আপনার কাছে। সকাল থেকে সন্ধ্যা প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বরিশালের 3 আসন যেটি নদী বেষ্টিত, সেখানেও কিন্তু নদী পার হয়ে ওপার যাচ্ছেন, কখনো কখনো এপার আসছেন। আমরা আজকে রয়েছি মুলাদী উপজেলায়। এখানে আমরা দেখেছি যে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত যে প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া, আমরা যাকে ব্যারিস্টার ফুয়াদ হিসেবেই চিনি, তিনি রয়েছেন। তিনি তার প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন। এখানে নেতাকর্মীদের সাথে তিনি উপস্থিত রয়েছেন। আমরা যদি একটু কথা বলতে চাই মহানগর জামায়াত ইসলামীর আমির লুৎফুজ্জামান বাবরের সাথে, যে জহিরুদ্দিন বাবরের সাথে, যে কেমন প্রচারণা চালাচ্ছেন আপনারা? জি, নির্বাচনের তফসিল অনুযায়ী 22শে জানুয়ারি থেকে আমাদের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেবকে নিয়ে মাঠে ময়দানে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের যুব ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, আমাদের শ্রমিক অঙ্গন এবং আমাদের মূল সংগঠন সমস্ত জায়গা থেকে তার জন্য আমরা মাঠে ময়দানে মানুষ প্রচারণা চালাচ্ছেন। ধন্যবাদ। কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের? সারা খুব ভালো। জনগণ আসলে খুব দুইটা জিনিস চায়। একটা হচ্ছে ভীতিমুক্ত একটা পরিবেশ, ভোটের সময় আগে পরে তারা যেন কোনোভাবে হেনস্থার শিকার না হন। আর দ্বিতীয়ত হচ্ছে জনপ্রতিনিধিরা যেন তাদের সাথে কৃত যে ওয়াদাগুলো আছে সেগুলো পূরণ করেন। এই দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। ইকুয়ালি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে সবার ভিতরে। সবাই খুব বিরক্ত আগের রাজনীতিবিদ, রাজনৈতিক দলের উপরে, যে তারা বারবার টাউটামি, বাটপাড়ি এবং অসৎ যে প্রতিযোগিতাগুলো করেছে, যেগুলো তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল। এখান থেকে তারা আসলে পরিবর্তন চায়। সার্বিক পরিবেশ কেমন ছিল? পরিবেশের ভিতরে এখনো পুরোপুরি আস্থা পাওয়া যাচ্ছে না, এখনো একটা ভীতির পরিবেশ রয়ে গেছে। এখানে জনগণকে আপনার অস্ত্র, তারপরে রামদা দিয়ে ভয় দেখানো, হুমকি দেওয়া, এই মার্কার বাইরে অন্য মার্কায় ভোট দিলে এটা হবে না, কেন্দ্র দখল, এগুলো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিরিয়াসলি ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু শঙ্কায় রয়েছেন। তারা বলছেন যে প্রশাসনের নজরদারি আরো বাড়াতে হবে এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলছি তারা সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনের দ্রুত সময়ে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন তারা। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জি, জিয়াদ মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বড় ধরনের বিপদে পড়বে, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বগুড়ার আমদিঘিতে জামায়াতে ইসলামী আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার ছেলেকে দেশে ফিরিয়ে আনলে বিএনপি আবারও নিজের বিপদ নিজেই ডেকে আনবে, তখন কেউ তাদের পাশে থাকবে না। এ সময় তিনি আগামীতে জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোট ক্ষমতায় গেলে বগুড়ার অবকাঠামোগত নানা উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন। এছাড়া গণভোটে হাঁ এর পক্ষে ভোট চেয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে এর বিকল্প নেই। আর ফ্যাসিবাদ নয়, 13 ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা নারীকে অসম্মান করে, বাংলাদেশের 9 কোটি নারী তাদের কাছে নিরাপদ নয়। চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিন কুমিল্লার 14 গ্রামে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলের জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা বলেন, দুটি রাজ পরিবারের কবজায় থাকা বাংলাদেশের রাজনীতিকে এবার মুক্ত করবে মানুষ। 11 দলীয় জোট সরকার গঠন করবে এবং
11 দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। যারা এর আগে মজলুম ছিল তারাই এখন জালিমে পরিণত হচ্ছে উল্লেখ করে জামাতের আমির বলেন, তার দল এদেশে থেকে জনগণের জন্যই রাজনীতি করবে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। যারা চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করে সঠিক পথে এগোবে তাদেরকে সাথে নিয়ে ঐক্যের সরকার গঠন করার ঘোষণা দেন ডক্টর শফিক। যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শেরপুরে নির্বাচনী জনসভায় যোগ দিতে রবিবার শেরপুরে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা। রবিবার সকাল 10:30টায় প্রথমে শ্রীবর্দীর চাউলিয়া গ্রামে জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন তিনি। এরপর শহরের শহীদ দারুক আলী পৌর পার্কে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। শেরপুরের জামায়াতের আমিরকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান দলটির জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। বলেন, জেলা স্কুল মাঠের নির্বাচনী জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হতে পারে। জামায়াত ইসলামীর সঙ্গে 11 দলীয় জোটের নেতারাও সভায় উপস্থিত থাকবেন। জনসভা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। জামায়াতের আমিরের সব কর্মসূচি নির্বিঘ্নে সম্পূর্ণ ও নিরাপত্তায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মাঠে যতগুলো এন্ট্রান্স আছে সেগুলাতে আমরা চেক পয়েন্ট বসাবো এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমাদের পিকেট ডিউটি থাকবে, চেকপোস্ট থাকবে। আমাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীও কাজ করছে। দেশ জুড়েই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট চাওয়ার পাশাপাশি কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা। জনসংযোগে স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান জানায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, স্বাধীনতার পর ক্ষমতায় আসা 3টি দলই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের 10ম দিনে সকাল থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। চাঁদপুরে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীর জন্য ভোট চান তিনি। বলেন, স্বাধীনতার পর যে 3টি দল ক্ষমতা এসেছে তারাই ব্যর্থ হয়েছে। যে 3টি দল জনগণের শান্তি কল্যাণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা 3টি দলই এই রাষ্ট্রের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, ঘৃণ্যভাবে, লজ্জাজনকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে কুষ্টিয়ার বাবর আলী গেটে ভোটারদের সাথে গণসংযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীমুল হাসান অপু। মাঠ প্রান্তর চষে বেড়াচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ঠাকুরগাঁও সদর উপজেলার অকচা ইউনিয়নের শামশিয়ায় পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, যারা স্বাধীনতা সমর্থন না করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক, লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে। ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই। রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনতার মুখোমুখি হন 4 প্রার্থী। জেলার উন্নয়ন পরিকল্পনায় শান্তি, নারীর অধিকার, বৈষম্য নিরসন, কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করার বিষয়ে শপথ নেন প্রার্থীরা। আসিফ খান, ডিবিসি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দেশের 64 জেলার বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের 4427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী 61টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সারা দেশের 300টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও
স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। ঝুঁকি বিবেচনায় উপজেলা ভেদে 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত নাইট ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে। দেশ জুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট চাওয়ার পাশাপাশি কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা। জনসংযোগে স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান জানায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে স্বাধীনতার পর ক্ষমতায় আসা 3টি দলই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখেছি। আমরা আবারও জানানোর চেষ্টা করলাম যে সারা দেশে নির্বাচনী প্রচারণা যেভাবে চলছে এবং পরস্পরকে দায়ী করছে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা যাব এবং পরবর্তী যে সংবাদটি, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 8টা থেকে শুরু হয় এই কর্মসূচি, চলবে রবিবারও। এতে বন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে আর কঠোর অবস্থানে আছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 3 মাস ধরে চলছে আন্দোলন। এর মধ্যে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে বলা হয় এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির প্রক্রিয়া বৈধ। এ রায়ের পর কর্মবিরতির ডাক দেন শ্রমিক কর্মচারীরা। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক দলের নেতারা। শনিবার থেকে তারা অবস্থান নেন বন্দরের বিভিন্ন গেটে। যেটিতে এই মুহূর্তে কোনো মুভমেন্ট নেই। আমাদের সিটিএমএস টোটালি অফ করা আছে। বিভিন্ন কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে, কিন্তু তারা সাইন করেছে কাজ করবে না। আমাদের আন্দোলনটা সেটাই ছিল এবং সেটাই আমরা করছি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, নৌবাহিনী সকলের যে মহড়া আর কিছুক্ষণ পরপর কর্মচারীদেরকে চাকরিচ্যুত করার যে হুমকি দিয়ে পত্র প্রেরণ করা, আমরা এর নিন্দা জানাই। এদিকে সকাল থেকে বন্দরে সব ধরনের পণ্য সরবরাহ ও খালাস বন্ধ রয়েছে। যারা আন্দোলন করতেছে ওরা তো চায় না, ওরা চাঁদাবাজ, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এর জন্য ওরা এসব করতেছে। আমরা সাধারণ ড্রাইভার হেল্পার যারা আছি এবং লেবার যারা আছি, আমরা ভোগান্তি এক কথায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারা কর্মস্থলে যোগ দিয়েছেন, কারা দেননি তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে সব বিভাগীয় প্রধানকে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কেউই। আসাদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মধ্য মাঘের হিমেল হাওয়ায় কাঁপছে চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়ে। শীত উপেক্ষা করেই চা বাগানের শ্রমিক সহ অন্যান্য শ্রমজীবীরা কাজে যোগ দেন। এদিকে চুয়াডাঙ্গায় সকালে সূর্যের দেখা মিললেও উত্তরের হাড় কাঁপানো বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শীতের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজও। আবহাওয়ার বিরূপ অবস্থার কারণে চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া থাকায় শীতের অনুভূতি বেড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল ধীর গতির হয়ে পড়ে। আবহাওয়াবিদরা বলছেন উত্তরের ঠান্ডা বাতাস আর আর্দ্রতার কারণে হঠাৎ করে এ ধরনের ঘন কুয়াশা তৈরি হচ্ছে। আগামী কয়েকদিন সকালবেলায় এমন কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেরা এলাকায় ডাম্প ট্রাকের চাপায় ভ্যান চালক সহ 5 জন নিহত হয়েছেন। ভোরে নওগাঁ মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। একটি ভ্যানে 4 জন যাত্রী মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। পথে আখেরা এলাকায় একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।